চূড়ান্ত হয়ে গেছে এবারের ফুটবল বিশ্বকাপের প্রথম ফাইনালিস্ট। উড়ন্ত ফ্রান্সকে বিদায় করে, অর্থাৎ শিরোপার রেস থেকে ছিটকে দিয়ে তাদেরকে হারিয়ে জায়গা করে নিয়েছে স্পেন। তাদের সঙ্গী হবে কে, আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড? সেই প্রশ্নের উত্তর জানা যাবে আজকে। তাই নিয়ে আলোচনা করতে আজকে বিয়ন্ড দ্য গ্যালারি সাজিয়েছি আপনাদের জন্য। আমাদের আজকের সাবজেক্ট হয়েছে ফাইনালি স্পেন প্রতিপক্ষকে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে রয়েছেন কিংবদন্তি অভিনেতা, তবে তিনি আজকেই আমাদের এখানে এসেছেন একজন ফুটবল ভক্ত হিসেবে। মিশা সওদাগর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। একই সাথে আমাদের সাথে রয়েছেন আরও একজন সহকর্মী, আমাদের স্টাফ রিপোর্টার সামিন নাসার প্রিয়। আপনাকেও স্বাগত আমাদের বিয়ন্ড দ্য গ্যালারিতে। দর্শক, আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্যই আমাদের এই বিয়ন্ড দ্য গ্যালারি। চাইলে আপনারাও আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। স্ক্রিনে দেখানো এই নাম্বারে ফোন করে আপনাদের প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন। আমরা চলে যাচ্ছি আলোচনায়। মিশা ভাই, গতকালকে কোন দলের সাপোর্ট করেছিলেন এবং রাতটা কেমন কেটেছে? না মানে ব্রাজিলের পরে মানে আসলে আমরা ইন্টারন্যাশনাল সাপোর্টার তখনই হই যখন বড় বড় আইকন স্টারগুলোকে দেখি, তাদের পারফরমেন্সগুলোকে দেখি। জিকো সক্রেটিস দেখে এসছে, প্লাতিনি দেখে এসছে, এরকম। তো ব্রাজিল সাপোর্ট করি, কিন্তু এর পরে টিমটা ছিল এমবাপ্পে ছিল, এই কারণে এটা ফরওয়ার্ড এত ভালো ছিল। এখানে ওসমান, তারপরে হচ্ছে অলিসে, তারপরে হচ্ছে দুয়ে, তারপরে হচ্ছে কাকে রেখে মানে চারটা ফরওয়ার্ড এত ভালো পারফরমেন্স করেছে। কিন্তু যে কোনো কারণে কালকে ওরা বাজে পারফরমেন্স করেছে, এবং বাজে পারফরমেন্সের ফল, কারণ সময় স্রোত সুযোগ ওয়ার্ল্ড কাপে বারবার আসবে না। যে সময় স্রোত সুযোগ পারফেক্টলি কাজে লাগাবে, ও সাকসেস ও টাচ করবে। কালকের ব্যাপারটা কি এমন মনে হয়েছে, আপনি রণক্ষেত্রে গিয়েছেন, রণক্ষেত্রে যাওয়ার পরে আপনার গোলা বারুদ দেখলেন যে নাই? মানে কালকে ফ্রান্সের ব্যাপারটা এমন না, পুরো টুর্নামেন্টে আপনি দুর্দান্ত ফুটবল খেলে এসেছেন, সবাইকে উড়িয়ে দিয়েছেন, কিন্তু আপনি সেমিফাইনালে একটা বিগ ম্যাচে এসে হঠাৎ করে মনে হলো না এটা ফ্রান্স না। আপনার কি মনে হচ্ছে যে এইটা সেই ফ্রান্স? না, একটা পারফেক্ট তারা একটা ক্লিন গোল তৈরি করতে পারেনি। মানে যেই আমরা এমবাপ্পেকে চিনি যেটা চিতা হিসাবে, আচ্ছা, তারপরে যে আমরা যে শান্ত মেজাজের প্লেস করে গোল করতে পারে, যে ওসমানকে চিনি আমরা, সেটাই দেখেন। তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে যে কালকে দুয়েকে কেন তারা ড্রপ দিল আমি জানি না। দুইকে ড্রপ দিয়ে একে নামালো, বারকোলাকে নামালো। বারকোলা খুব একটা রেজাল্ট করতে পারি নাই, কারণ লেফট উইং থেকে যে মাইনাসগুলো আসবে, তো ওইগুলো প্রপার আসতেও পারিনি ঠিক মতো। মানে একটা গোছানো যে অ্যাটাকটা হবে, যেখান থেকে চেষ্টা করবে, ওইরকম কোনো অ্যাটাকটা হয়নি। কিলিয়ান এমবাপ্পে ওই কথাটা বলছিলেন ম্যাচ শেষে, যে আমরা কোনোভাবেই বলটা হোল্ড করতে পারিনি, নার্ভটা কন্ট্রোল করতে পারিনি, আর কোনোভাবেই আমরা সেমিফাইনালে জয়ের মতো ম্যাচ খেলতে পারিনি। খুব টেনশনে ছিল দল, দুই দলই। প্রথমটা এতগুলো মিস করেছে, মানে পাস এত মিস হয়েছে, এটা ফ্রান্সের সাথে যায় না। এই জায়গায় কি ট্যাকটিক্যালি আপনার স্পেনের সাথে অনেকটা পিছিয়ে পড়েছে পজিশন? এই জায়গায় ট্যাকটিক্যালি পিছিয়ে পড়েছে এই জায়গাটা। আর স্পেন আর জার্মানকে আমরা সারা জীবন দেখেছি ঠান্ডা মেজাজের খেলা, সারাটা জীবন দেখেছি তারা খুব ঠান্ডা মেজাজ। স্পেন তাদের যে গ্রামাটিক্যাল যে ফর্মটাকে তারা যেভাবে ইউজ করে, তারা কালকে খুব ঠান্ডা মাথাটা করেছে। একটু প্রথম দিকে একটু ঘাটতি ছিল, পাঁচটা মিস ছিল, কিন্তু পরবর্তী তারা গুছিয়ে নিয়েছে এবং ঠিকই ওরা স্কোর করে বেরিয়েছে। আপনার কাছে মনে হয় কি প্রথম যেই পেনাল্টিটা পেলো স্পেন, সেটাই আসলে মোমেন্টামটা চেঞ্জ করে দিয়েছে? তার আগ পর্যন্ত যদিও বা তারাই প্রাধান্য বিস্তার করে খেলছিল, তারপরেও এটা একটা এটা খানিকটা দুর্ভাগ্য, কারণ ওই লেফট উইঙ্গার ওই বলটা কিন্তু ক্লিয়ার করবো, কিন্তু দেখেও নি, ওই কিন্তু ইয়ামালিকে দেখেও নি, কিন্তু ও কিন্তু বলটা রিসিভ করার পর ক্লিয়ার করতে গেছে, ক্লিয়ার হিটটা হয়ে গেছে। আর টার্গেট তো ছিল, মনে করুন, আবার ইয়ামালের টার্গেট ছিল কিভাবে গোল করবে, ওই মুভমেন্টে ওর গায়ে আবার বল লেগেছে, এই জন্য মনে নিয়মতান্ত্রিকভাবে পেনাল্টিটা করে দিয়েছে। তারপরে অনেকে বলছেন, বিশেষ করে দিদিয়ের দেশও, ফ্রান্সের কোচ বলছিলেন যে রেফারি কিছু কিছু সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে, যদিও তিনি স্বীকার করে নিয়েছেন এই হারটা তাদের প্রাপ্য, দল হিসেবে করতে পারেনি। নিশ্চয়ই আপনার কাছে আবার আসবো, আমি যাচ্ছি সামিন নাসার প্রিয়র কাছে। আপনি গতকালকে ম্যাচের আগে আমাকে বলছিলেন যে সবাই ফ্রান্সকে বললো, আপনি স্পেনকে এগিয়ে রাখছিলেন, দিন শেষে আপনার কথাই সত্য প্রমাণ হলো। এই জায়গাটা কি মনে হচ্ছে যে সবাইকে স্পেনকে একটু আন্ডাররেটেড হিসেবেই দেখছিল, বিশেষ করে এগেইনস্ট ফ্রান্স? তা তো অবশ্যই। আর স্পেন যেভাবে এবার বিশ্বকাপটা শুরু করেছে, কেপ ভার্দের সাথে 0-0 ড্র করে, এরপরে কিন্তু অনেক এক্সপেকটেশনস তাদের থেকে কমে গিয়েছিল। তারা ভাবছিল যে স্পেন হয়তো ফাইনাল পর্যন্ত যেতে পারবে না, আরও আগে বাদ হয়ে যাবে। কিন্তু আমার কিন্তু সবসময় স্পেন একটা কন্টেন্ডার হিসেবে ছিল আমার কাছে, কারণ আপনি যদি দেখেন তারা 6 ম্যাচে মাত্র 1 গোল হজম করেছে। এটি কিন্তু অনেক বড় একটা বিষয়। আপনি যখন ওয়ার্ল্ড কাপের মতো টুর্নামেন্টে 6 ম্যাচ খেলে মাত্র 1 গোল হজম করবে, তাও কিন্তু লাস্ট ম্যাচটায় কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে। আর অন্যদিকে আপনি যদি দেখেন, ফ্রান্স কিন্তু 6 ম্যাচে গোল দিয়েছে 16টা। কালকেই একমাত্র ফ্রান্স গোল দিতে পারেনি, অ্যান্ড
এই সবচেয়ে বেস্ট ডিফেন্সের কাছে ওয়ার্ল্ড কাপে এই আসরে। তো এটা কিন্তু আপনাকে বলে দিচ্ছে আসলে যে তারা টিম হিসেবে কতটা স্ট্রং অ্যান্ড স্পেশালি ডিফেন্সিভলি। আপনি যখন 6 ম্যাচে 1 গোল কনসিড করবেন মাত্র, অ্যান্ড পারফরমেন্স ওয়াইজ তো অবশ্যই ফ্রান্সের চেয়ে কালকে স্পেন অনেক বেটার টিম ছিল, পজিশন ওয়াইজ বলেন, আপনি খেলার অ্যাটাকিং ওয়াইজ বা ডিফেন্ডিং ওয়াইজ। অ্যান্ড ফ্রান্সের যেই শক্তিটা আমরা এই বিশ্বকাপে দেখেছি, ফ্রন্ট ফোর কিলিয়ান এমবাপ্পে, ওসমান ডেম্বেলে, মাইকেল অলিসে, বার্কোলা অ্যান্ড ডুয়ে, যাকেই বলেন আপনি, তারা কিন্তু কালকে একদমই নিষ্প্রভ ছিল। তারা কিন্তু কোনোভাবেই সুবিধা করতে পারেনি। স্পেন কিন্তু ওই স্পেসটা তাদেরকে দেয়নি। আপনি যদি দেখেন ম্যাচটা শুরুতে কিন্তু মাইকেল অলিসে কিন্তু মাঝামাঝি জায়গাটা খেলেছে ফুল টুর্নামেন্ট। কালকে যখন দেখেছে সে রদ্রির সাথে পেরে উঠছে না, তখন কিন্তু দিদিয়ে দেশো রাইট সাইডে দিয়ে দিয়েছিল। রাইট সাইডে যাওয়ার পরে কিন্তু সে খুব একটা সুবিধা করতে পারেনি। মাইকেল অলিসে কিন্তু এই বিশ্বকাপে সবচেয়ে বেশি অ্যাসিস্ট, পাঁচ অ্যাসিস্ট, কিন্তু কালকে কিন্তু সে একদমই নিষ্প্রভ ছিল। এই জন্যই কালকে সেকেন্ড হাফে তাকে চেঞ্জ করে দিদিয়ে দেশো কিন্তু পরে অন্য ফুটবলার নামিয়েছে। তার মানে কি মিডফিল্ডার দখলদারিত্বটাই আসলে ম্যাচের? অবশ্যই, এটা তো আমি বিশ্বকাপের শুরুতেই বলেছি যে ফ্রান্সের অ্যাটাক হয়তো দুর্দান্ত হতে পারে, কিন্তু মিডফিল্ডের বিচার যদি আপনি করেন, একটা ফুটবল ম্যাচের নিয়ন্ত্রণ করে কিন্তু মিডফিল্ড। স্পেনের মিডফিল্ডের কাছে কিন্তু অন্য কোনো দেশে মিডফিল্ড আসলে জায়গা পাবে না আমার মতে, কারণ সবগুলো হলো তারকা ফুটবলার। আমি যদি নামগুলো বলি, রদ্রি ব্যালন ডি অর উইনার, এবং গত মৌসুমে সে কিন্তু ইনজুরির জন্য ম্যানচেস্টার সিটিতেও খুব একটা রেগুলার খেলেনি, কিন্তু পেপ গার্দিওলা একটা প্রেস কনফারেন্সে বলেছিল যে রদ্রি যে খেলাটা খেলে বা সে কেন ব্যালন ডি অর জিতেছে এটার আপনারা দেখবেন ওয়ার্ল্ড কাপে, ওইটাই কিন্তু আসলে ফুললো। রদ্রি যেভাবে মাঠ কন্ট্রোল করে খেলেছেন, সেকেন্ড গোলটা অবশ্যই পেড্রি কিন্তু নামে নাই, সেকেন্ড হাফে নেমেছে, তারপরেও কিন্তু পেড্রিকে ছাড়াই ড্যানি অলমো, ইভেন সেকেন্ড গোলটা অবশ্যই বলতে হয় দুর্দান্ত খেলেছেন। সেকেন্ড গোলটা যে ওয়ানটা যে পাসটা ছিল ওটা কিন্তু ফ্রান্সের ডিফেন্ডার বুঝেই নেই, উপামেকানো ছিল, দাউদ উপামেকানো ছিল। ওয়ান টাচে যে পাসটা দিল পেড্রো পরো, যে গোলটা করলো, ওটা কিন্তু অসাধারণ আসলে। এটা বলতে আবারও ফিরতে চাই মিশা ভাইয়ের কাছে। আপনি পুরনো প্রজন্মের কথা বলছিলেন না, যে সক্রেটিস, জিকোর কথা বলছিলেন, আমি অত দূরে না যাই, আরেকটু আগে আসতে চাই। 98 ওয়ার্ল্ড কাপের কথা যতটুকু মনে পড়ে, যে সবাই ভেবেছিল যে ব্রাজিলের ওই সুপার টিমটার হাতেই শিরোপাটা উঠবে, কিন্তু সবাইকে অবাক করে ফাইনালে এই ফ্রান্স, জিনেদিন জিদানের ফ্রান্স কাপ জিতেছিল। এবারে সেমিফাইনালটা কি অনেকেই বলছিলেন যে এটা ফাইনাল বিফোর ফাইনাল, সো ওই জায়গায় কি 98 এর একটা সামঞ্জস্যতা পাচ্ছেন? আমার পুরো মনে আছে ওই যে জিদান মাইনাস করেছিল, থিয়েরি এরি গোল করেছিল ওয়ান টাচে লেফট থেকে এসে, পুরো মনে আছে গোলটা আমি ভুলতে, একটাই অ্যাটাক হল, জিদান মাইনাস ক্রস করলো আর থিয়েরি এরি ঢুকে টাচ করে গোল দিয়ে ও মাঠে চলে গেল, পুরো মনে আছে। এটা বললে বুক আরও হয়ে যায়। যাই হোক, আর 2002 যেটা, হ্যাঁ 2002 যেটা যখন আমরা দেখলাম, 2002 যেটা চ্যাম্পিয়ন হয় আর কি ব্রাজিল, ওই টিমটা কিন্তু খুব সুন্দর ছিল। এর পরের টিমটা ওরা কিন্তু অনেকেই ছিল, ওই টিমটা অনেকেই ছিল, পরেরটাও ভালো ছিল, 2006টাও ভালো ছিল, 2 এর পর 6টাও ভালো ছিল, কিন্তু এবার রেজাল্ট আসেনি। কারণ ওই 2002 যেটা ছিল, ওই সামনে রোমারিও ছিল, ওইখানে রোনালদো ছিল, রিভালদো ছিল, অল সুপারস্টার, তারপরে ওইখানে রোনালদিনো ছিল। ওই যে ছোট ভাইয়া বললো যে আসলে মিডফিল্ড দরকার, আমরা লিঙ্ক বলতে আমাদের আমলে লিঙ্কটা ঠিক আছে, লিঙ্ক নিচেকে সাপ্লাই দিবে, ওপরে সাপ্লাই দিবে, নিচেকে কীভাবে রক্ষণ ভাগকে কীভাবে সেভ করবে এবং ওপরে কীভাবে বলগুলোকে পুশ করবে এবং খেলার মোমেন্টাম কীভাবে তারা চেঞ্জ করবে, এটাতে মিডফিল্ডের অপরিহার্য একটা বিষয়। এই ওর কথা অনুযায়ী এবং আমরা দেখছি অনুযায়ী মিডফিল্ড সবচেয়ে বেস্ট আসলেই, আর ডিফেন্স বেস্ট আসলেই স্পেনের। 6টা ম্যাচ খেলে 6টাতে এখনো একটা গোল খেয়েছে, একটা গোল, 5টা সম্ভবত ক্লিন শিট। মানে একটা ওয়ার্ল্ড কাপে এরকম একটা দলের কাছে আসলে, হ্যাঁ ওদের ওইরকম ইয়ামালে ছাড়া ওইরকম মানে ওয়ার্ল্ড কাপ আমরা চিনি, জানি। যেমন কালকে জাভির খেলা আমরা দেখেছি, জাভি কালকে বসেছিল মাঠে, ইন্সপায়ার করে, 2010 এর ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন জাভি ছিল কিন্তু কালকে মাঠে। তো এরকম মানে স্টারগুলো আসে, মানে কেন হয়, আমরা কেন সাপোর্ট করি? আমরা সাপোর্ট করি পারফরমেন্স দেখি, ইন্টারন্যাশনালি আমরা সাপোর্ট করি যে ইন্টারন্যাশনাল যে বড় বড় আইকনগুলো আছে তাদের খেলাটা মানে অন্যদের থেকে আলাদা। এই ফ্রান্স এই পর্যন্ত আমরা কিন্তু দেখলাম একেবারে ওই টানা ভালো পারফরমেন্স করেছে, এবং ওদের অফেন্সটাকে সবাই বলতেছিল ওয়ার্ল্ড কাপে এটা যেমন মানে এরকম 4-5টা সুপারস্টার আমরা সবাই চিনি এদেরকে। তো এই 4-5টা সুপারস্টার নিয়ে যদি রেজাল্ট করতে না পারে তাহলে এটা মনে হয় উপরে লিখে রেখে নাই। আর কালকে আসলে কিন্তু প্রচুর ভুল পাস দিয়েছে, যেটা বারবারই এমবাপে বলছিলেন যে তারা যেভাবে চাচ্ছিলেন গেমটা সাজানোর জন্য, সেই মোমেন্টামটা কোনোভাবেই ক্রিয়েট করা যাচ্ছিল না। এমবাপের কথা বলতে হবে, ইয়ামালের সাথে এখন পর্যন্ত ক্লাব ক্যারিয়ার, ন্যাশনাল ক্যারিয়ারে এখন পর্যন্ত কতবারকে নিব, সম্ভবত 6বার মুখোমুখি হয়েছেন, 6বারে একবারও জিততে পারেননি। আমরা দেখেছি যে সিনেমার লাইফে নায়ক যতই দুর্বল হোক ভিলেনের কাছে কখনো হারে না,
মানে আপনার কাছে ঘুরে ফিরে কি এমনটা মনে হয় যে লামিন ইয়ামাল কোনো না কোনো ক্ষেত্রে এমবাপ্পের সাথে এসে এই হিরোইক প্রোফাইলটা সে ধারণ করে ফেলেছে? না মানে এটা আসলে এটা টিমের উপর, ফুটবল একক খেলা না, একক রেজাল্ট গোল করা যায়, ওই গোলটাও টিম বানিয়ে দেয়, সেই জায়গায় আমি বলবো না, বাট কালকে বলবো টিমটা ফ্রান্স খেলতে পারেনি, ওনাদের যে প্ল্যান ছিল, প্রোগ্রাম ছিল, সেটা এক্সিকিউট করতে পারেনি। আর ওয়ার্ল্ড কাপে আমি আবারও বলে সময়, স্রোত, সুযোগ যে কাজে লাগাতে পারবে না কানতে থাকবে, ওই যে কানতেই থাকবে, সেই জায়গাটা হয়েছে। আর এটা ইয়ামাল কালকে অসম্ভব ভালো খেলেছে। কালকে আসলে ইয়ামালের গোল একটা বাতিল হলো, ধরে নিলাম ওটা অফসাইড, কিন্তু সে কালকে যে অ্যাসিস্ট, কালকে সে যে খেলেছে, মানে কালকে সে নিজেকে একটা ফ্লারিশ করলো, মানে একটা হিসাবে। তো যদি এখানে যদি স্পেনে আরও সহায়তা হতো, যদি আরও ওয়ার্ল্ড ক্লাস, এর আগে আমরা যেভাবে স্টারদেরকে স্ট্রাইকার ছিল, ওইরকম যদি আর দু একজন থাকতো ইয়ামালের মতো, আরও সুবিধা হতো। সামিনা স্যার, 2010 সালে সবশেষ যেই আসরটা স্পেন একমাত্র কাপ জিতেছিল, সেখানে আমরা তারকার অভাব ছিল না, কিন্তু মিডফিল্ডে বলেন জাভি ছিল, ইনেস্তা ছিল, শাভি আলোনসো ছিল, ডেভিড ভিয়া ছিল, অনেক পুয়েল ছিল। কিন্তু এই টিমটাকে যদি আপনি ওই 2010-এর সাথে কম্পেয়ার করতে যান, নিশ্চয়ই অনেক যে হবে, কারণ তারা সবাই এর আগে পরীক্ষিত। কিন্তু এই দলটার মধ্যে কি আপনি 2010-এর যেই গ্রেট একটা টিম স্পেনের, সেটার একটা প্রতিচ্ছবি আপনি দেখতে পাচ্ছেন কিনা? যেহেতু এই টিমটাই কিন্তু আপনার 2024-এ ইউরো চ্যাম্পিয়ন, এটাই কিন্তু ওয়ার্ল্ড কাপের ফাইনালিস্ট। অবশ্যই বলতে হয় প্রতিচ্ছবি 2010-এর, কারণ আপনার যদি মনে থাকে 2010-এ স্পেনে যে টিমটা ছিল, তার মধ্যে ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু ছিল বার্সেলোনা থেকে। এবারও আপনি যদি দেখেন ওয়ার্ল্ড কাপের 8 জন প্লেয়ার কিন্তু বার্সেলোনার 11-এর প্লেয়ার। তো আপনি যখন ক্লাব লেভেলে একসাথে খেলেন, আপনি ন্যাশনাল টিমে একসাথে খেলেন, আপনার কিন্তু বোঝাপড়াটা অবশ্যই ভালো হয়, আন্ডারস্ট্যান্ডিংটা, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেটার হয় আপনি যদি দেখেন। অ্যান্ড তারকার কথা বলতে কিন্তু এই টিমেও আপনি কিন্তু বলতে পারবেন না যে তারকা নেই। লামিন ইয়ামালের মতো এখনকার ইমার্জিং একটা স্টার, তারপর ব্যালন ডি'অর উইনার রদ্রি, তারপরে মার্ক কুকুরেয়া কিন্তু লাস্ট সিজন অসাধারণ পারফর্ম করেছে, এই জন্য কিন্তু বিশ্বকাপের মাঝেই রিয়াল মাদ্রিদ তাকে দলে ভিড়িয়েছে। এটা কিন্তু আপনার বলতে হয়, আপনি কিন্তু বলতে পারবেন না যে তারকা নেই দলে। আর স্পেন কিন্তু কখনোই, আমরা যেটা দেখে এসেছি, স্পেন কিন্তু কখনোই তারকা নির্ভর দল না। স্পেন কিন্তু খেলে সবসময় দলগতভাবে, অ্যাজ এ টিম। এই জন্যই কিন্তু স্পেন আর জার্মানি আমাদের বলতেই হয় যে তারা কিন্তু কখনো ওয়ান ম্যান শো থাকে না, তারা কিন্তু কালেকটিভলি টিম হিসেবে খেলে। অ্যান্ড 2010-এর আরেকটা যেটা আমি বলতে চাই, 2010-এও কিন্তু তারা আসা শুরু করেছিল সুইজারল্যান্ডের কাছে হেরে 1-0 গোলে। এবারও কিন্তু তারা হারে নাই যদিও, কিন্তু কেপ ভার্দের সাথে, নবগত একটা দেশের সাথে। আপনি ইউরো চ্যাম্পিয়ন, আপনি নেশনস লিগের ফাইনাল খেলেছেন, আপনার কাছে এক্সপেকটেশন অনেক বেশি, আপনি 4 গোল 5 গোলে জিতবেন, আপনি ড্র করেছেন। কিন্তু তারা কিন্তু ম্যাচ বাই ম্যাচ যেভাবে ইমপ্রুভ করেছে, ফাইনালে কিন্তু তারা বলতেই হয় তারা নিজের যোগ্যতা জায়গা করে নিয়েছে। অ্যান্ড 10 সালের সাথে যেই টিমটা ছিল, অবশ্যই একটা প্রতিচ্ছবি আছে, এটা বলতেই হয়। এই ক্ষেত্রে দে লা ফুয়েন্তেকে আপনি মার্ক, যদিও বা এখন দেওয়া ঠিক হবে না, যেহেতু একটা ফাইনাল রয়ে গেছে, শিরোপার একটা হাতছানি রয়ে গেছে, সেই জায়গায় দে লা ফুয়েন্তে প্রথম থেকেই বলে আসছিলেন যে ফ্রান্সের সাথে তাদের আসলে ভয় পাওয়ার কিছু নেই। ইভেন লামিন ইয়ামালও একই কথা বলেছিলেন, মাঠে কিন্তু তার প্রমাণ করে দিল। মানে এই কনফিডেন্সের উৎসটা আসলে কি শুধু প্লেয়ার, নাকি ট্যাকটিক্স, নাকি উভয়ের সংমিশ্রণ? এটা অবশ্যই বলতে হয় প্লেয়ারদের মেন্টালিটি অ্যান্ড কোচের যে ট্যাকটিক্স, ওটার উপর ভরসা। আর সাম্প্রতিক সময় ফর্ম তো আপনার অবশ্যই বলতে হবে, কারণ 2024 সালে ইউরো সেমিফাইনালেও ফ্রান্স হেরেছিল স্পেনের কাছে, 2025 সালে নেশনস লিগের সেমিফাইনালেও কিন্তু ফ্রান্স হেরেছে স্পেনের কাছে। তো ওইটা যখন আপনি ব্যাক টু ব্যাক দুইটা মেজর টুর্নামেন্টের সেমিফাইনাল হারেন, আপনি কিন্তু এমনি একটু মেন্টালি পিছিয়ে থাকবেন অপোনেন্টের থেকে। অ্যান্ড ইয়ামাল যেহেতু প্রি ম্যাচ কনফারেন্সে বলেছে, অ্যান্ড তারা কিন্তু সেটা করেও দেখিয়েছে, আসলে ব্যাক টু ব্যাক 3বার স্পেনের কাছে সেমিফাইনালে বাদ হয়ে গেল ফ্রান্স, মেজর 3টা টুর্নামেন্টে। তো আপনি যখন নিজের প্রতি এত আত্মবিশ্বাস থাকবে, এত কনফিডেন্ট থাকবেন, আপনি কিন্তু যেটা বলবেন ওটা মাঠেও আপনি ফলাফলের মাধ্যমে বুঝিয়ে দিবেন, সেটাই কিন্তু কালকে স্পেন করেছে আসলে। আর দে লা ফুয়েন্তের কথা অবশ্যই বলতে হয়, সে কিন্তু স্পেনের এজ লেভেলের কোচ ছিল, আন্ডার 21 কোচ ছিল। সে কিন্তু লং টাইম এই ফুটবলাররা যখন এজ লেভেল খেলেছে, তার হাতে ধরেই কিন্তু তারা ন্যাশনাল টিম পর্যন্ত এসেছে। সেই জন্য তার কাছেও কিন্তু প্লাস পয়েন্ট, সেই প্লেয়ারগুলোকে অনেক দিন ধরে চিনে, কার কোনটা শক্তি, কার কোনটা দুর্বলতা, ওইভাবেই কিন্তু সে দলটা গুছিয়ে নিয়েছে। এটা কিন্তু অসাধারণ। কিন্তু আপনি যদি বলতে চান এখনকার অন্য কোচদের তুলনায় দে লা ফুয়েন্তের অবস্থানটা কোথায়, সেটা হয়তো আপনি বলতে পারবেন না, কিন্তু তার হাত ধরেই কিন্তু ইউরো চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ধন্যবাদ আপনাকে মিশা ভাই। আপনার কাছে একটা প্রশ্ন থাকবে, তবে সেটা আমাদের ব্রেকের পর। সেটা হচ্ছে ফাইনালে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? যদিও এখনও আরেকটা ফাইনালিস্ট এখনও রেডি হয়নি, নিশ্চয়ই আপনার কাছে আসবো। দর্শক কোথাও যাবেন না, ক্লেমন বিয়ন্ড গ্যালারিতে নিচ্ছে ছোট্ট একটা বিরতি।
বিরতির পর আবার ফিরলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আজকের আয়োজনে আপনাদের সঙ্গে রয়েছে আমি জহির সাগর, আর আমার সাথে রয়েছেন কিংবদন্তি অভিনেতা মিশা সওদাগর। তবে তিনি যেমনটা বলছিলাম, তিনি এসেছেন আজকে ফুটবল সমর্থক হিসেবে। একই সাথে রয়েছেন আমাদের সাথে আমাদের সহকর্মী সামিন ইয়াসার। আর একবার আপনাদের স্বাগত। এই পর্বে আমরা আলোচনা করতে চাই, যেমনটা বলছিলাম যে স্পেন ফাইনালিস্ট হয়ে গেছে, কে হবে তাদের প্রতিপক্ষ। সেই পরীক্ষায় আজকে ইংলিশ পরীক্ষায় নামছে আর্জেন্টিনা। ইংরেজি পরীক্ষা পাশ করবে তো? মানে লাতিন আমেরিকা ভার্সেস ইউরোপ, তাই তো? দুইটা বেস্ট টিম। না, এখানে আমি আবার একটু মানে অন্যরকম কথা বলবো, এক্সপেকটেশনের বাইরে কথা। সেটা হচ্ছে যে সবাই দেশের জন্য খেলে, প্রত্যেক প্লেয়ার খেলেছে এই পর্যন্ত। আর তিনটে গেম বাকি আছে, তাই না? থার্ড পজিশন, ফাইনাল আর সেকেন্ড সেমিফাইনাল, তিনটে গেম বাকি আছে। আমি আগেও একটা ইন্টারভিউ বলেছি যে বাট একটি দেশ নিজেকে উজাড় করে খেলে, প্লাস আরেকজনের জন্য খেলে, লোকটার নাম হচ্ছে মেসি। এটা ওদের বাড়তি। এবং যদি আমরা নিরপেক্ষভাবে একটা বিশ্লেষণ করি যে মাথা ঠিক রেখে, স্নায়ু চাপটা ঠিক রেখে 2 গোল বা 3 গোল পিছিয়ে থাকার পরও কিভাবে সার্ভাইভ করে আবার 2-3টা গোল করে খেলে সমান করতে হবে বা এগিয়ে যেতে হবে, এটা কিন্তু বড় মাঠে, এটা খুব বড় টুর্নামেন্টে খুব বেশি দরকার। এটা কিন্তু আর্জেন্টিনা করে দেখিয়েছে, একবার না পরপর দুবার করে দেখিয়েছে। তো ওই জায়গা থেকে মানে আমি মনে করি যে, আর স্পেনে অবশ্য কেইন আছে, ইংল্যান্ডের বেলিংহাম আছে, দুটো সুপারস্টার, দুর্দান্ত ফোন। কেইনের খেলা খুবই ভালো লাগে, ইংল্যান্ড ভালো খেলতেছে। কিন্তু আমার কাছে মনে হয় যে ওই যে বললাম না যে দেশের জন্য প্লাস আরেকজনের জন্য খেলে, অ্যাডভান্টেজটা ওইখানে পাবে এবং তারা করে দেখিয়েছে। ওই জায়গাটায় আমি নিরপেক্ষভাবে খেলে, এমন না যে আমি ব্রাজিল সাপোর্ট করি। ব্রাজিল কেন সাপোর্ট করি? ইন্টারন্যাশনালি তারা খুব ভালো পারফরমেন্স করেছে। তো পাশাপাশি আমি যে লাতিন আমেরিকা একটা জয়কার হোক, ওই জায়গা থেকে বলবো যে রেজাল্ট অনুযায়ী, এই ওয়ার্ল্ড কাপের রেজাল্ট অনুযায়ী আর্জেন্টিনার আমি এগিয়ে রাখবো তুলনামূলকভাবে আর্জেন্টিনাকে। আমি চাই আর্জেন্টিনা আর স্পেন ফাইনাল হবে। এত ডিপ্লোম্যাটিক আনসার না করলে হতো। তবে আমরা অ্যাজ এ ব্রাজিল ফ্যান হিসেবে আপনার কাছে আরেকটা প্রশ্ন থাকবে আমার। সেটা হচ্ছে যে অনেকেই একটা সমালোচনা করছেন এবারে ওয়ার্ল্ড কাপে, শুধু আমরা না, ভিনদেশের মিডিয়াতেও এই ব্যাপারটা আসছে, আর্জেন্টিনাকে ফেভার পাচ্ছে কিনা, অথবা রেফারি যে পক্ষপাতমূলক আচরণের একটু সুবিধা পাচ্ছে কিনা আর্জেন্টিনা, এইসব প্রসঙ্গ আসছে। আপনার কাছে প্রশ্ন থাকবে যে আজকের ম্যাচে যেই বহুল আলোচিত পেনাল্টি অথবা রেফারি কোনো সিদ্ধান্ত আদৌ কি আসলে আর্জেন্টিনার পক্ষে যাবে বলে মনে করেন আপনি? না, আমি ওয়ার্ল্ড কাপের মতো একটা মানে টুর্নামেন্টে আমি মনে করি যে এটা হয়তো ও রেফারিও একজন মানুষ, টুকটাক ভুল হতেই পারে। ভিআর নিয়ে তো সবারই একটা কম বেশি নতুন অ্যাপ্লিকেশন দেখতেছি আমরা। এই ওয়ার্ল্ড কাপের মতো তো ভিআর এরকম তো আমরা দেখি না, তাই না? এইভাবে এক্সিকিউশন তো আমরা দেখিনি এর আগে। তো আমি মনে করি যে ওয়ার্ল্ড কাপের মতো টুর্নামেন্টে অবশ্যই নিরপেক্ষ হওয়া উচিত, কারণ বিশ্বের সবচেয়ে বড় এটা টুর্নামেন্ট। এখানে যদি কোনোভাবে কোনো প্রভাবিত কেউ করতে চায় বা কেউ করে, তাহলে সেটা অন্যায় হবে। এবং আমি মনে করি যে বিশ্বের যারা এত বড় টুর্নামেন্ট আয়োজন করেন, তাদের এটা কখনই করা উচিত না। আর দর্শক তো ভালোবাসা, আর্জেন্টাইন সাপোর্টার তাদের মতো করে বলবে, আর ব্রাজিল সাপোর্টার বা অন্যান্য সাপোর্টার তাদের মতো করে বলবে, তাদের মতো রেজাল্ট চাইবে। কিন্তু আমি মনে করি যে না, বিশ্বকাপের মতো এত বড় দরবারে এরকম করা উচিত না। মনে হয় কোনো রেফারি এরকম করবে না, মনে হয়। এটা আমি মনে করি, একজন প্লেয়ার হিসাবে আমি মনে করি, একজন স্পোর্টসম্যান হিসাবে আমি মনে করি, সাপোর্টার হিসেবে এটা আমরা প্রত্যাশা করতে পারি। সামিন ইয়াসার প্রিয়, আজকের দলের প্রেডিকশনটা কি বলবেন আপনি? আর্জেন্টিনা ইংল্যান্ড, মন তো বলে অবশ্যই আর্জেন্টিনা জিতবে। ব্রেনও আপনি যদি দুইটা দল বিবেচনা করেন, আসলে দল হিসেবে হয়তো দুইটা সমানই আপনি হয়তো বলতে পারেন, কিন্তু ওই যে ডিফারেন্স মেকারটা একজনই, আসলে লিওনেল মেসি। এটা আসলে ভাষার প্রকাশ করার মতো না। অ্যান্ড ভাই যেটা বললেন আসলে যে দেশের জন্য তো সবাই খেলেই, আরেকটা মানুষের যখন খেলে তখন কিন্তু ডিফারেন্টভাবেই খেলে আসলে। এটা কিন্তু লাস্ট ম্যাচ শেষেও, সুইজারল্যান্ড ম্যাচ শেষেও জুলিয়ান আলভারেজের একটা কথা পড়ছিলাম আসলে, যে বললো যে আমরা আবারও মেসির জন্য আরেকটা বিশ্বকাপ জিতে চাই, যেহেতু এটা তার শেষ বিশ্বকাপ। তো এটা যখন হয় তখন আপনার ভিতর থেকেও আপনি আলাদাভাবে উজ্জীবিত হয়ে যান যে আপনি কারোর জন্য খেলতেছেন। অ্যান্ড লাস্ট কয়েকটা ম্যাচ যদি আপনি দেখেন, লাস্ট 3 ম্যাচের মধ্যে 2টা ম্যাচ কিন্তু এক্সট্রা টাইমে জিতেছে, মিশরের সাথে একটা, সুইজারল্যান্ডের সাথে একটা। আপনি যখন ওই যে এই নার্ভাস মোমেন্টগুলোতে আপনি আপনাদের স্নায়ুচাপ ধরে রেখে ম্যাচ বের করে আনেন, হ্যাঁ আমি মানবো যে কোনো ম্যাচে হয়তো স্বতঃস্ফূর্তভাবে জিতে নাই বা একপেশেভাবে জিতেনি, কিন্তু এই যে একদম খাদের কিনারা থেকে ফিরে আসার যে মেন্টালিটি, হার না মানে মেন্টালিটি,
এটা কিন্তু অবশ্যই আপনার বলতে হবে। অ্যান্ড স্কালোনিও কিন্তু এটা বলেছে যে উই আর বর্ন টু সাফার, আমরা ভোগান্তি ছাড়া আসলে জিতবো না। ওয়েল সেড সামিনিয়াসের প্রিয়। আমরা একেবারে প্রোগ্রামের শেষ দিকে আছি মিশা ভাই, ছোট্ট করে একটু আলাদা প্রসঙ্গে জানবো। ধরে নেন আপনি কোনো একটা সিনেমার সেটে রয়েছেন, আপনি ভিলেন চরিত্রে রয়েছেন, যেটা আপনি খুব ভালো পারেন। ওই অবস্থায় আপনার দলের এগেইনস্টে মিশরের সেই রেফারি কোনো একটা সিদ্ধান্ত দিয়ে দিল এবং আপনি তার সামনে পড়লেন, আপনি কিন্তু অ্যাজ এ ভিলেন। একটু অ্যাক্ট করে দেখেন আপনার এক্সপ্রেশনটা কেমন হতে পারে। না না, ওইরকম যদি সাপোর্ট করতেছে আর ওইরকম যদি রেফারি যদি পক্ষপাতিত্ব করে, তাহলে তোরা বলবো যে মানে থাপড়া তোর দাঁত খোলা ফালাই দেবে। বাঁশি বাজাইতে তো জীবন আর বাঁশি বাজাতে পারবি না, তোর থাপড়া, কারণ দাঁত লাগবে আর কি, ঠোঁট লাগবে। তো এরকম একটা থ্রেড দিও, থাপড়া তোর চাপার দাঁত ফালাই দিব, ঠিক মতো খেলা পরিচালনা কর। অসংখ্য ধন্যবাদ মিশা সওদাগর এবং সামিনিয়াসের প্রিয় আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো এখানেই শেষ করবো ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আগামী পর্বে নতুন কোনো অতিথি নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে আপনার সাথে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।